সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙায় রেলপথ অবরোধ। ঢাকার সাথে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, অবরোধ তুলে না নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের ফের বৈঠক আজ। কেন্দ্রীয় শহীদ মিনারে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জানাজা, বিকেলে দাফন হবে কুষ্টিয়ায়। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত, সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা ভিপি ও জিএসের। চাকসুতে মনোনয়নপত্র বিতরণ শুরু। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙায় মহাসড়ক ও রেলপথে চলছে অবরোধ। সকাল থেকে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে রাজধানী ঢাকার সাথে বন্ধ রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এছাড়া অবরোধে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ভাঙার আলগি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো এই অবরোধের ডাক দেওয়া হয়। এদিকে বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় নেতাকর্মীরা। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বক্তারা বলেন, দাবি না মানলে আইনি লড়াইয়ের পাশাপাশি জেলাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামীকাল থেকে ৩ দিনের হরতালের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুর ৪ আসন থেকে ভাঙা উপজেলার আলগি ও হামেরদি ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলা আন্দোলনে কয়েকটি জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। এটি কোনোভাবে বরদাস্ত করা হবে না। বিকেলের মধ্যে আন্দোলনকারীরা অবরোধ তুলে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই দুটি ইউনিয়নে কতজন লোক, কতজন ভোটার, কিন্তু লাখ লাখ লোককে জিম্মি করে রাখা হয়েছে। এটি কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ আবার বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দুপুর ২:৩০টায় এই সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলকে। আজকের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এদিকে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়ে জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে ঐক্যমত্য কমিশনের ১৯টি বিষয়ের মধ্যে 10টিতে রয়েছে ভিন্নমত। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও ভিন্ন মত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সনদের বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না, এই অঙ্গীকার চায় ঐক্যমত্য কমিশন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলে আওয়ামী লীগের পর জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে নীল নকশা হয়েছে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস ও ডিইএব এর কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা দেশকে আরেকটি দেশের আগ্রাসনের ক্ষেত্র বানিয়েছে। ৫ আগস্টের পর নানা ধরনের শক্তির উত্থান হয়েছে, যাদের অনেককেই গণতন্ত্রের জন্য লড়াই করেছে। বিএনপির এই নেতা বলেন, তারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, কিন্তু তাদেরকে দেখলে মনে হবে আরেকটি দেশের কাউন্টার করতে চায়। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশার
তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি এইটুকু বলতে চাই, যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক। বৃষ্টি ভেজার সকালে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে লালন সংগীতের কালজয়ী শিল্পী ফরিদা পারভিনকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ মিনারে জড়ো হওয়া ভক্ত অনুরাগীরা বলেছেন, লালন সংগীতে ফরিদা পারভিনের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। কিংবদন্তি শিল্পীকে তার ইচ্ছা অনুযায়ী লালনের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় সমাহিত করা হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মুস্তফা মানি। শেষ শ্রদ্ধা জানাতে বৃষ্টিস্নাত শহীদ মিনারে কিংবদন্তি লালন সংগীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ। তার এই মহাপ্রয়াণে আকাশও যেন আজ অশ্রুসিক্ত হয়ে পড়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই শহীদ মিনারে জড়ো হয়েছেন তার ভক্ত সহশিল্পী অনুরাগীরা। তারা বলছেন, ফরিদা পারভিনের শূন্যস্থান পূরণ হবার নয়। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদহা লেগে খাঁচায়, কখন জানি উড়ে যায়। আসলে আজকে সত্যি পাখি উড়ে গেছে। ফরিদা পারভিন ম্যাম এমন একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, যিনি লালন সাঁইকে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে সমানভাবে সমৃদ্ধ করেছেন। উনি আজীবন থাকবে এবং সাধুদের গান উনি কিন্তু আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তো এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি এই গানগুলিকে সহজভাবে প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এগুলি স্বরলিপিও করার চেষ্টা করেছিলেন, ওনার আপ্রাণ চেষ্টা ছিল, এবং উনি অনেক শিষ্যও রেখে গেছেন। ফরিদা পারভিন লালন সংগীতকে পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশের আধুনিক সমাজের মাঝে, নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। আর তাই তার সে অবদান আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সংস্কৃতি অঙ্গন। জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। স্ত্রী হিসেবে কেমন ছিলেন আপনি? অসাধারণ, মা হিসেবে অসাধারণ। অনেক কথা হয়েছিল, সেটা পরে একদিন বলবো। গানের জন্য তিনি যে অবদান রেখেছেন, এই অবদান জাতি কোনোদিন ভুলবে না। এবং শুধু লালন সংগীতে কেন, আধুনিক গানে, দেশের গানে, বিভিন্ন রকম গানে তিনি বিশেষ করে শুদ্ধ সঙ্গীত চর্চার তিনি সারা জীবন তার শ্রম এবং সাধনা ব্যয় করেছেন। ফরিদা পারভিনের এই অন্তর্ধান বাংলার সংস্কৃতি এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি, আমি জানি না এই ক্ষতি আমরা কতদিনে পুষিয়ে উঠতে পারবো। তিনি লালন গীতি যেরকম গাইতেন, অন্যান্য গানও তেমনি গাইতেন। তাকে লালন খ্যাত বলা হয়, সেটা ঠিক আছে। তার কণ্ঠে লালন যেভাবে ফুটে উঠেছে বাংলাদেশে, সেটা আর অন্য কারো কণ্ঠে আর ফুটেনি। ফরিদা পারভিন আর একটা হবে না, আর একটা জন্মও নেবে না। তো চলেন, উনার যে কার্যকলাপগুনা, উনার যে সাংস্কৃতিক মনা, উনি যে লালন চর্চা করতেন, তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, এই পদ্মা এই মেঘনা, এই গুণা নিয়ে আমরা চলেন ওনাকে নিয়ে একটু ভাবি, চিন্তা করি। ফরিদা পারভিন আমাদের মধ্যে নেই। আমাদের সংস্কৃতি জগতে এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি হলো, সেটি ভাষায় প্রকাশ করবার নয়। ঢাকায় জানাজা শেষে ফরিদা পারভিনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ভবন 2 উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয়। সকলকে উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। প্রযুক্তিকে সঠিকভাবে কাজে ব্যবহারের কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বহির্বিশ্বে দেশের অবস্থা আরও জোরালো হবে বলে আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। যাদের সঙ্গে বহু বছর ধরে কাজ
মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। এই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকমের, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। কাজে আরো সুযোগ আসছে বড় রকমের প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজেই সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য নির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক SM ফরহাদ সহ পরিষদের অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় নির্বাচনী প্রচারণার মতো এখনও ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাবেন বলে জানিয়েছেন তিনি। এ সময় ডাকসুর GS SM ফরহাদ বলেন যে যেই মতেরই হোক না কেন সব শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, তাদের কণ্ঠস্বর হতে চান। স্বল্প সময়ের মধ্যে সব সদস্যদের জন্য 1 বছরের নির্বাহী পরিকল্পনা প্রস্তুত করা হবে। জানান সিনেট ভবনে সিন্ডিকেট সদস্য হিসেবে 5 জনকে পাঠানো হবে। ডাকসুর কোষাধ্যক্ষ কে হবেন তা নিয়ে আলোচনা করা হবে। আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ডাকসু নির্বাচনের পর আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং ছাত্রছাত্রীরা কি বলছে? নতুন নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা কেমন? ফারহানা, ধন্যবাদ। আপনি জানেন যে 33 বছর পর যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেল তাদের নতুন নেতৃত্ব শিক্ষার্থীরা। তো এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত কিন্তু শিক্ষার্থীরা বলছে তারা একটা নতুন পরিবেশ পেয়েছে এবং যে 33 বছর এই ধরনের শিক্ষার্থীদের না বলা কথাগুলো এবার কিন্তু আসলে বলতে পারবে। তো তাদের এই প্রতিনিধির মাধ্যমেই কিন্তু তারা এই আশাবাদ ব্যক্ত করছে। আপনি জানেন যে বছরের পর বছর যে আধিপত্য বিস্তার নিয়ে যে ধরনের একটা দখল চলে আসছে বিশ্ববিদ্যালয়ে, এই জিনিসটা কিন্তু আসলে শিক্ষার্থীরা বারবার বলছে যে তারা এই আধিপত্য বিস্তার অর্থাৎ হলগুলোতে গেস্ট রুমের যে কালচার, এই কালচারগুলো তো মূলত তারা আসলে চায় না, দেখতে চায় না। তারা নতুন একটা পরিবেশ যেন ফিরিয়ে আনতে পারে এই বিশ্ববিদ্যালয়ে, সেই প্রত্যাশা কিন্তু আসলে তারা ব্যক্ত করছে। পাশাপাশি আপনি জানেন যে খাবারের মান নিয়ে, ক্যান্টিন নিয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোতে যখন কাজ করতে পারে নতুন নির্বাচিত প্রতিনিধিরা, সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা বলছে। এছাড়া আপনি জানেন যে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে নির্বাচন অনুষ্ঠিত হলো, এই নির্বাচন কিন্তু আসলে 48 ঘন্টা অর্থাৎ 2 দিন পরে কিন্তু আসলে ফলাফল ঘোষণা করা হয়। তো প্রথমেই কিন্তু আসলে যেই ডাকসু নির্বাচনে 11,919 জন ভোটার ছিল, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আসলে বলে পরবর্তীতে ভোট কাস্ট হয় 8,016টি, অর্থাৎ 68% ভোট আসলে কাস্ট হয়। কিন্তু শিক্ষার্থীরা বলছে যে মাত্র এই 68% ভোট কাস্ট হতে আসলে কেন 48 ঘন্টা আসলে সময় লাগবে, এই প্রশ্নটা কিন্তু আসলে তারা বারবার বলছে। তারা অতীতে আগামীতে যেন এই ধরনের ডাকসু নির্বাচনে আর যেন বিলম্বিত না হয়, সেই প্রক্রিয়াটাও কিন্তু আসলে সেই প্রক্রিয়ার বিষয়টাগুলো বলছে। তো আজকে মূলত কোনো কর্মসূচি নেই শিক্ষার্থীদের, পুরোপুরি প্রশাসনিক একাডেমিক যত কার্যক্রম সব কিছুই বন্ধ রয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। ফারহানা, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ। অন্যদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। এরপর থেকে শুরু হবে প্রার্থীরা
প্রচার প্রচারণা। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গতকাল রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 14 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দুপুর 3টায় প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করবে নির্বাচন কমিশনার। সে সময় হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা প্যানেল ভিত্তিক মনোনয়নপত্র জমা দিয়েছেন লটারির মাধ্যমে তাদের ব্যালটের ক্রমিক নম্বর নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। সকাল 9:30 থেকে চাকসু ভবনের 2য় তলায় শুরু হয় এই কার্যক্রম, যা মঙ্গলবার পর্যন্ত চলবে। আর মনোনয়নপত্র জমা দেয়া যাবে বুধবার পর্যন্ত। 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সময়ের দোহাই দিয়ে করদাতাদের অযথা হয়রানি না করতে আয়কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর আহরণ সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নতুন পদ্ধতিতে ট্যাক্স জমার অনলাইন সিস্টেম চালু অর্থনীতির জন্য মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, ট্যাক্স দেওয়ার প্রক্রিয়া বেশ জটিল, তাই কর দেওয়ার পদ্ধতি সহজ করতে অনলাইনের পদ্ধতি চালু করা হয়েছে। আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স প্রদানের বিষয়টিও অনলাইনে জমা বাধ্যতামূলক করা হবে। এ সময় কর আইনজীবীরা ট্যাক্স প্রদানে ওকালতনামা বাধ্যতামূলক করার দাবি জানান। জবাবে পদ্ধতি সহজ করার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। কর প্রদানে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবার জন্য বেশি হারে ফি না নেয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তার একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব তখন আসতে করবেন, এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। জজ সাহেবকে আড়ালে রাখেন বা অন্ধকারে রাখেন তো ডিফিকাল্ট, সেরকম আপনারা লয়ার সরকারকে একটু অন্ধকারে রেখেন না, আপনারা একটু সহায়তা করেন। তাতে কিন্তু একটা জিনিস, আপনাদের যে নিজস্ব স্বার্থ, আপনারা যদি এক্সপেডাইট করেন, ক্লায়েন্ট বেশি সার্ভিস দেন, ডেফিনেটলি আপনার ইনকামও কমার কথা না। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে ট্রাইব্যুনাল আইনে তাদের বিচার করতে কোনো বাধা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জুলাই হত্যাযজ্ঞের মামলায় সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার আলাদা ট্রাইব্যুনালে করার প্রসঙ্গ উত্থাপন করলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার ব্যাখ্যায় একথা জানান। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। আগামীকাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় গ্রেফতার থাকা 8 আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য উপস্থাপন হয়েছে। একই আদালতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ হত্যা মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় 30 আসামির মধ্যে গ্রেফতার থাকা 6 আসামির উপস্থিতিতে বেলা 12:15টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিকে রাজধানীর চাংখারপুলের 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। গত বৃহস্পতিবার পর্যন্ত 6 দিনে 13 জন সাক্ষ্য দেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙায় রেলপথ অবরোধ। ঢাকার সাথে 21 জেলার যোগাযোগ বিচ্ছিন্ন। অবরোধ তুলে না নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের ফের বৈঠক আজ। কেন্দ্রীয় শহীদ মিনারে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জানাজা, বিকেলে দাফন হবে কুষ্টিয়ায়। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা ভিপি ও জিএসএ। চাকসুতে মনোনয়নপত্র বিতরণ শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।